আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ বা ভাইটাল অর্গান হার্ট বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যে কোনো সমস্যায় আমরা সবচেয়ে বেশি বিচলিত হই। হৃৎপিণ্ডের কিছু মৃদু সমস্যা রয়েছে, আবার অনেক জটিল সমস্যা রয়েছে যেগুলির চিকিৎসা আমাদের আনন্দের বিষয় যে এখন বাংলাদেশেই সম্ভব হচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমাদের মাঝে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে আছেন ডক্টর কায়েসার নাসরুল্লাহ খান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তামজিদ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এভার কেয়ার হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চান সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/rtvdigitals এই ঠিকানায়। শুরু করছি আমরা আলোচনা। ডক্টর কায়েসার নাসরুল্লাহ খান, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা জানি যে অনেক রোগী আছেন যারা হৃদরোগে ভুগছেন এবং অনেক রোগী আছেন যারা এই রোগটি দীর্ঘদিন ধরে আসলে বয়ে চলে বেড়াচ্ছেন তাদের শরীরে। আপনি কোন কোন ধরনের হৃদরোগ অত্যন্ত জটিল হতে পারে সেটি প্রথমে একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। হৃদরোগ অবশ্যই একটা জটিল রোগ এবং গুরুত্বপূর্ণ রোগ, কারণ আমরা এটা সবাই জানি হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে আমরা মারা যাব। হৃদরোগকে যদি ভাগ করতে হয় আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হলো হৃদরোগের রক্ত নালীর রোগ, যেটাকে আমরা বলি কথ্য ভাষায় বলি হার্ট অ্যাটাক। জি। দ্বিতীয়ত হলো গিয়ে হৃদরোগের হৃৎপিণ্ডের গঠনগত রোগ বা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বলি আমরা, যেখানে বাচ্চাদের থাকে, বয়স্কদের থাকে, বিভিন্ন ফুটো থাকে। এই ফুটোগুলোর চিকিৎসা করা বা ভালভের চিকিৎসা করা। আর 3 নম্বর হলো গিয়ে হৃদরোগের স্পন্দনের রোগ। এগুলোর জন্য আমরা বিভিন্ন চিকিৎসা করে থাকি, পেস মেকার লাগিয়ে থাকি। এই 3টা ক্যাটাগরি থেকে হৃদরোগের জটিলতাকে রোগগুলোকে ভাগ করা যায়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে হৃদরোগ বিভিন্ন রকম হতে পারে। আপনি হার্ট অ্যাটাকের কথা প্রথমে যেহেতু বলছিলেন, অধ্যাপক ডক্টর তামজিদ আহমেদ, আপনার কাছে একটু শুনতে চাই, হার্ট অ্যাটাক জিনিসটি আসলে কি, বা কখন একজন মানুষ বুঝবেন যে তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন? সবাইকে ধন্যবাদ। হার্ট অ্যাটাকটা হচ্ছে একটা কমন টার্ম, যেটা আমরা মনে করি যখন কোনো একটা ধমনী হঠাৎ করে বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড সারা শরীরকে রক্ত সরবরাহ করে, কিন্তু হৃৎপিণ্ডকে কয়েকটা ধমনী রক্ত সরবরাহ করে। সেই হৃৎপিণ্ডকে যেসব ধমনীগুলো রক্ত সরবরাহ করে তার প্রধান ধমনীগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখনই একটা হার্ট অ্যাটাক বা মাইক্রো ইনফার্কশন ইংরেজিতে আমরা বলি, সেই ঘটনাটা ঘটে। অর্থাৎ রক্তনালীর সমস্যাজনিত রোগ, যেটি প্রথমেই স্যার বলছিলেন। কি ধরনের লক্ষণ সেই সময় প্রকাশ পাবে, মানুষ কিভাবে বুঝবেন যে তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন, একটু বলবেন? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের অনুভূতি, একটা অস্বস্তি ভাব, প্রচণ্ড একটা অস্বস্তি ভাব, সাথে সাথে ঘাম ঘাম ভাব, তার অনেক সময় তার বমি বমি ভাব হতে পারে। এই কেউ বলে হাতির পায়ের চাপের মতো হাতির পায়ের চাপের মতো একটা চাপ সৃষ্টি হয়, কেউ যেন পাড়া দিয়ে রেখেছে বুকের উপরে জোরে, বুকে অনেক বেশি চাপ অনুভূত হয়। এটা কিন্তু ব্যথা না, একটা অস্বস্তি, একটা প্রচণ্ড হেভিনেস ইন দ্য চেস্ট, যেটা আমরা ইংরেজিতে বলি। তো এই ধরনের লক্ষণটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। তার সাথে ডায়াফোরিসিস বা ঘেমে যাওয়া অথবা বমি হওয়া, এই লক্ষণগুলোও কিন্তু একটা হার্ট অ্যাটাক। অনেক সময় সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় কাদের, বিশেষ করে ডায়াবেটিক পপুলেশনের। অনেক দিন ধরে যারা ডায়াবেটিস, তাদের কিন্তু অনেক সময় তারা খুব খারাপ লাগছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় বলতে পারছে না কোথায় খারাপটা, বুকে না মাথায়, অস্বস্তি একটা লক্ষণটা অত বেশি প্রকট থাকে না, কিন্তু তার খুব খারাপ লাগবে। জি, প্রচণ্ড একটা খারাপ অনুভূতি হবে। সেই অনুভূতি থেকে আমরা অনেক সময় ধারণা করি তাহলে কি হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। যখন একজন এরকম অবস্থায় পৌঁছবেন, অর্থাৎ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, তার আশেপাশে তার পরিবার পরিজন বা আশেপাশে কেয়ার গিভার যারা রয়েছেন তাদের দায়িত্ব কি, বা তারা কতক্ষণের মধ্যে হাসপাতালে নেবার চেষ্টা করবেন, কি ঔষধ প্রশমে দেবার চেষ্টা করবেন, এই বিষয়গুলি সম্পর্কে একটু বলবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোতে একটা লোকের বুকে ব্যথা হলেই পট করে সে হসপিটালে পৌঁছতে পারে না, কারণ ট্রাফিক জ্যাম থাকে, গ্রামে থাকে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে এটা বলতে চাই, তারা যদি এটা সিম্পল ওষুধ খান, এটা হার্ট অ্যাটাক হতে মৃত্যুর চান্স 3 ভাগের 1 ভাগ কমিয়ে দেয়। সেটা হলো গিয়ে আমরা মাথা ব্যথার জন্য খাই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন। এটা বাজারেই পাওয়া যায়, আশেপাশের দোকানে পাওয়া যায়, ওষুধ দোকানে। একটা ডিসপ্রিন কিনে 300 মিলিগ্রাম অর্ধেক পানিতে ছেড়ে দিলে এটা গুলে যাবে, গুলে গেলে ওটা খেয়ে ফেলবে। এটা খেলে কিন্তু তার হার্ট অ্যাটাকের মৃত্যুর চান্সটা 3 ভাগে 1 ভাগ কমে যায়, জটিলতা থেকে অনেকটাই রেহাই পায়। তারপর সে হসপিটালের উদ্দেশ্যে একটা গাড়ি নিয়ে রওনা হোক, যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে। খুব ভালো হাসপাতালে যাওয়ার দরকার নেই, আগে নিকটবর্তী হাসপাতালে যাক, সেখানে প্রাথমিক চিকিৎসা নিক, তারপরে সে একটা
ভালো হাসপাতালের দিকে মুভ করুক। জি, আপনাকে ধন্যবাদ। অনেক সময় লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝি না যে তিনি আসলেই কোন রোগে আক্রান্ত হচ্ছেন। হার্ট অ্যাটাক প্রথম অবস্থায় ডায়াগনোসিস করবার জন্য আসলে কি কি করা হয় সেটি একটু বলবেন। প্রথমে যখন এটা উপসর্গ এই ধরনের উপসর্গ নিয়ে আসে, প্রথম জিনিসটা করতে হবে এটা ইসিজি। জি, ইসিজিতে অনেক সময় প্রথম ইসিজিতে নাও আসতে পারে, এটা আমরা বলি তখন সাবসিকুয়েন্ট ইসিজি, আর কিছুক্ষণ পর আধা ঘন্টা পর আরেকটা ইসিজি করা। তখন যদি দেখা যায় চেঞ্জ আসছে তখন এবং সিমটমটা যদি টিপিক্যাল হয়, সেই ক্ষেত্রে পরিপূর্ণ চিকিৎসা দেওয়াটাই বাঞ্ছনীয়। আমরা কি বলি, এটা প্রথমে অ্যাসপিরিন যেটা বললেন ডক্টর কায়সার, এরপরে কি ধরুন শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দেওয়া, কিছু অ্যানালজেসিক দেওয়া, পেনটা রিলিফ করা, নাইট্রোগ্লিসারিন দেওয়া, ওগুলি দিয়ে প্রথমে আমরা অ্যান্টিপ্লেটেড ড্যাগ যেটা ব্লাড থিনার, যেটা রক্তকে তরল করার জন্য প্রাথমিক কিছু ওষুধপত্র দিয়ে দেওয়া এবং ব্যথা কমানোর জন্য কিছুটা সিডেট করা। তারপরে যদি আর কোনো ওখানে কোনো ব্যবস্থা না থাকে চিকিৎসার, তাকে দ্রুত একটা সেন্টারে ট্রান্সফার করা অ্যাম্বুলেন্সের মাধ্যমে, যেখানে অক্সিজেন সাপ্লাই আছে এবং হঠাৎ করে যে অ্যারেস্ট করার রিস্ক থাকে তো সিপিআর করার জন্য ব্যবস্থা থাকে। সিপিআরটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটা আমরা বলি। এটা প্রত্যেক লেভেলেই আমাদের শেখা দরকার আসলে, বেসিক লাইফ সাপোর্ট থেকে শুরু অ্যাডভান্স যেটাই হোক। এই ধরনের একটা আমাদের যেন ট্রেনিংটা আমাদের ডাক্তারদের সব গ্রামের লেভেলে ডাক্তারের জন্য থাকে। তো ওই ট্রেনিং নিয়েই তাকে একটা বাঁচিয়ে রাখা পেশেন্টটাকে, যতক্ষণ একটা হায়ার সেন্টারে গিয়ে ফার্দার চিকিৎসা করতে পারে। হায়ার সেন্টারে অবশ্যই নিতে হবে যদি প্রয়োজন হয় হার্ট অ্যাটাকের একজন রোগীকে। আমি একটু এভাবে শুনতে চাই আপনার কাছে স্যার, সেটি হচ্ছে যে আমরা জানি যে অনেক ইন্টারভেনশনাল চিকিৎসা ইদানিং প্রয়োজন হচ্ছে, বিশেষ করে জটিলতর অবস্থায় যারা যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন, কোন কোন ক্ষেত্রে সেই ধরনের ইন্টারভেনশনাল চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হতে পারে, আপনি যদি একটু বলবেন। আমি শুধু আপনার মাধ্যমে এবং টিভির মাধ্যমে বাংলাদেশ জনগণকে একটা বার্তা দিতে চাই, ক্লিয়ার মেসেজ। জি, এখন বাংলাদেশে সারা বিশ্বে যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে তার 98% সম্ভব ইনশাআল্লাহ। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থায় আমরা যেহেতু অনেক এগিয়ে গেছি, আমরা সেই ধরনের ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসা ব্যবস্থাতেও অনেক এগিয়ে গেছি। জি, এখন সেখানে প্রথমে আসলে আমরা নর্মালি কিছু টেস্ট করি, তারপর একটা মূল পরীক্ষা করি, সেটা অ্যানজিওগ্রাম বলে। জি, অ্যানজিওগ্রাম মাধ্যমে আমরা জানি যে তার হার্টের মধ্যে কোথাও ব্লক আছে কিনা, এবং থাকলে সেই অনুযায়ী আমরা রক্তনালীতে রোগ হলে আমরা সেখানে আমরা স্টেন্ট বা কথ্য ভাষায় বাংলাদেশি লোকরা বুঝে রিং, এটা বসিয়ে দিই, রিং করানোর প্রয়োজন, যেখানে রক্ত চলাচল করতে পারে। এছাড়া যদি হৃৎপিণ্ডের স্পন্দনের প্রবলেম হয়, যদি পালস রেট কমে যায় অথবা বেড়ে যায়, তখন আমরা পেসমেকার লাগাতে পারি। আর আমরা বলি যে যদি হার্টে ফুটো থাকে, সেটা আমরা একটা ডিভাইস দিয়ে এটা বন্ধ করতে পারি, বুক না কেটে। আর আরেকটা গুরুত্বপূর্ণ চিকিৎসা এখন বাংলাদেশে আসছে, সেটা হলো কি, যদি কোনো ভাল্ব নষ্ট হয়ে যায়, আগে ভাল্ব নষ্ট হলে কি আমরা বুক কেটে অপারেশন করতে হতো, এখন বুক না কেটে রিং লাগানোর মতোই আমরা ছোটো ছিদ্রের মাধ্যমে আমরা ওই ভাল্বটাকে বাইরে থেকে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করতে পারি। জি, তো সব ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। জি, আমরা এটি জেনে আশ্বস্ত হলাম যে আসলে আমাদের দেশেই সব ধরনের চিকিৎসা পদ্ধতি বিরাজমান রয়েছে এবং সেগুলি আমরা ইচ্ছে করলে অ্যাভেল করতে পারি। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি, এই শব্দটি যখন আমরা শুনি, সাধারণ মানুষ যখন এটি শোনেন তখন কিন্তু তারা অটোমেটিক্যালি কিছু ভয় পেয়ে যান, যেটি একটি জটিল অপারেটিভ প্রসিডিউর। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। না, অবশ্যই। প্রথম কথা হচ্ছে এটা আসলে এখন একটা কমন প্রসিডিওর, এটাকে আমরা কোনো অপারেশনও বলি না। এর পেশেন্টের একটা 10 সেকেন্ডের একটা ইঞ্জেকশন দেয় লোকাল দিয়ে, তারপরে আমরা ক্যাথেটার ঢুকে 8টা ছবি তুলি, যেটুক ব্যথা ওই ইঞ্জেকশনের জায়গাটাতেই। এটাকে আমরা একটা পরীক্ষা বলি। হ্যাঁ, এটা ইনভেসিভ পরীক্ষা, কিন্তু এটা পরীক্ষা, এটি আসলে একটি ডায়াগনস্টিক বিষয়, এটা আমরা এটি একটি জানার পরীক্ষা। ভিতরে কি সমস্যাটা হলো। জি, আমরা ভিতরে বলি ছবি তোলা, সাধারণ বলে সাধারণ ভাষায়, ভিতরে কি কোথায় কি ব্লকটা হলো আমরা ছবি তুলে দেখি, ক্যামেরাটার ভিতর থেকে দেখলাম। এটাই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। এখন যদি ব্লক পাওয়া যায়, কত পার্সেন্ট ব্লক, 70% তার অধিক হলে, ছোটোখাটো ব্লক থাকলে বা ব্রাঞ্চে হলে আমরা অনেক সময় সেটা চিকিৎসার প্রয়োজন মনে করি না। কিন্তু মেন ধমনী, 3টা মেন ধমনী আছে আমাদের, হার্টকে সাপ্লাই দেয়, তার ওগুলির মেনগুলোতে যদি অসুখ হয় এবং সেটার মেন ব্রাঞ্চ যদি হয়ে থাকে, তখন আমরা চিন্তা করি যে না, ঠিক আছে, তাহলে এটা কিছু চিকিৎসা লাগবে। জি, ধরেন একটা বন্ধ হয়ে গেছে বা 70% তার অধিক আছে, তখন সেটাকে বেরোনিং করে তারপর স্টেন্টিং, যেটা রিং বলে বাংলাদেশে অনেকে, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে স্টেন্ট, ওই জিনিসটা বসিয়ে দেওয়া, তা থেকে রক্ত চলাচল হবে। এটা একটা মাটি কাটার মতো, মাটি কাটে আবার মাটি ভরাট হয়ে যায় না, তখন কি করে আমরা পাইপ দিয়ে দিই, পাইপ দিলে সেটা নিঃশ্বাস শক্ত থাকে, ভিতর দিয়ে রক্ত ড্রেনের যখন চলাচল শুরু হয়, রক্ত সেরকম সুন্দর পাইপের ভিতর দিয়ে রক্ত চলাচল শুরু হয়ে যায়। তারপরে এই অ্যাঞ্জিওপ্লাস্টিটা অবশ্য ক্ষেত্রভেদে কম রিস্ক বেশি রিস্ক এটা তো আছেই, সেটা আমাদের পরিপূর্ণভাবে মানুষকে বুঝিয়ে কাজটা করতে হবে যে এটা আছে রিস্ক, কিন্তু
চিকিৎসাটা বেশি দরকার রিস্কের চেয়ে। জি, আপনাকে ধন্যবাদ। অ্যানজিওগ্রাম করে যদি দেখা যায় যে ব্লক রয়েছে এবং সেখানে রিং পরানোর প্রয়োজন আছে, তাহলে তো আপনারা রিং পরিয়ে দিচ্ছেন। আসলে রিং পরানোর পরে মানুষ স্বাভাবিকভাবে কতদিন বেঁচে থাকতে পারবেন বা তেমন কোনো জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়গুলো একটু বলবেন। আমি এটা সহজ ভাষায় বলি, আপনাকে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। জি, আমরা বলি 3D: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট বলতে খাওয়া দাওয়ার মধ্যে তাকে বেছে খেতে হবে, চর্বিজাতীয় খাদ্য অ্যাভয়েড করতে হবে। সহজ ভাষায় বলি, 4 পেয়ে জন্তু কম খাবেন, 2 পেয়ে জন্তু খেতে পারেন, যেমন মুরগি, গরু, খাসিটা অ্যাভয়েড করবেন। আর যেসব জন্তু পা নাই, যেমন মাছ, শাকসবজি, এগুলো যত চান তত খাবেন। 2 নম্বর হলো গিয়ে আপনাকে ডিসিপ্লিন, আপনাকে জীবনটাকে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমরা বলি অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন 45 মিনিট আপনাকে জোরে হাঁটতে হবে, যাতে আপনার ঘাম হয়, যাতে বডিটাকে এক্সস্ট করা যায়। এবং থার্ড থিং হলো ওষুধ। কিছু ওষুধ আপনাকে আজীবন খেতে হবে, মৃত্যুর আগ দিন পর্যন্ত। এই 3টে ডি যদি আপনি মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনি নর্মাল লোকের মতোই আপনার জীবন যাত্রা করতে পারবেন। এবং রিং লাগানোর পরে আপনি একটা নর্মাল লোক যা যা করে আপনি তাই দিয়ে করতে পারবেন। রিং পরানোর পরেও একজন স্বাভাবিক মানুষের মতোই তিনি স্বাভাবিক নিয়মে যদি বেঁচে থাকতে চান, তাহলে অনেক দিন নিশ্চয়ই তিনি বেঁচে থাকতে পারবেন এবং সেই সাথে সেই নিয়মগুলি জরুরি যেগুলি আপনি বলেছেন। আমরা হৃদরোগের বেশ কিছু জটিল রোগের চিকিৎসা সম্পর্কে আপনাদের কাছে শুনছিলাম। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি তা হলো হৃদরোগ। আপনি লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেহেতু বলেছিলেন স্যার, আপনার কাছে একটু শুনতে চাই কিভাবে আসলে সঠিকভাবে লাইফস্টাইল মডিফিকেশন করা যায়। আমরা মনে করলাম যে স্টেন্ট পরালাম বা বাইপাস করলাম আমি ভালো হয়ে গেলাম, না, এটা একটা মেরামত। আমরা যেটা করে ধরনের একটা সমস্যা পেয়েছি, আমরা একটা মেরামত করে দিলাম, কিন্তু তার বেশি অসুখটা ভিতরে রয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে পারবে। সে হয়তো নর্মাল লাইফ লিড করবেন, যার হৃদরোগ হয়েছে, বাইপাস হলো বা স্টেন্ডিং হলো, কিন্তু তার কিন্তু একটা হৃদরোগ হিসাবে নিয়মকানুনগুলো মানতেই হবে। অবশ্যই প্রথম কথা হচ্ছে ওষুধ। হৃদরোগ বিশেষজ্ঞরাই বুঝবেন কী ধরনের ওষুধটা, বিশেষ করে যিনি চিকিৎসা করেছেন তিনি সবচেয়ে ভালো বুঝবেন কোন ধরনের ওষুধটা ওনাকে কতদিন দিতে হবে। জি, অবশ্যই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই লাইফস্টাইল বলতে যেরকম খাদ্যাভ্যাস বললেন, এক্সারসাইজ বলেন, তারপরে ধরেন আমাদের অতিরিক্ত স্ট্রেস, টেনশন, এগুলোর থেকে একটা হার্টের পেশেন্টকে একটু দূরে থাকা, এটাই ভালো। এই কতগুলো বেসিক প্রিন্সিপাল ফলো করলে একজন মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে, আজীবন সুস্থ থাকতে পারে। আমাদের মানতে হয় যে রিস্টেনোসিসের আবার শুরু হয়ে যাওয়ার লক্ষণ থাকে। আজকালকার মডার্ন স্টেনগুলো যেগুলি আসছে, সেগুলির চান্স অনেক কমে গেছে আগের থেকে। আর এখন ধরেন নলেজ অনেক পরিপক্ক হয়েছে, যারা চিকিৎসক দিচ্ছেন তারাও জানে কীভাবে বসাতে হন। অনেকগুলা প্যারামিটার আমাদের আছে যেগুলি আসলে করলে ধরনের সমস্যাগুলো চান্স খুব কম। অ্যাবসোলিউট বলে পৃথিবীতে কিছু নাই। মৃত্যু ঝুঁকি যে কারো আছে, হৃদরোগীদের আরও বেশি আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের দিনে দিনে নলেজ বাড়ছে, স্কিল বাড়ছে, চিকিৎসকদেরও নলেজ স্কিল বাড়ছে এবং সেই অনুযায়ী যদি তাল মিলিয়ে আমাদের রোগীরা যারা রয়েছেন তারাও চিকিৎসা নিচ্ছেন, তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকার চেষ্টা করতে পারি। স্যার, আরেকটি বিষয় আলোচনায় আনতে চাই। এখন আমরা জানি যে সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও করোনার সময়কাল চলছে। আপনি যদি একটু বলেন যে যারা হৃদরোগী রয়েছেন তাদের জন্য করোনার ঝুঁকি কতটুকু? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। করোনা হৃদরোগীদের দুইভাবে এফেক্ট করতে পারে। যাদের আগের থেকে হৃদরোগ আছে, বাইপাস হয়েছে, স্টেন্ট লাগানো আছে বা হার্টের বাল্বের অপারেশন হয়েছে, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যার কখনো হৃদরোগ নাই, ইয়াং ছেলে, কিন্তু তার করোনা হওয়ার পর হার্টকে এফেক্ট করেছে, আচ্ছা, হৃদপিণ্ড এফেক্ট করেছে। যারা আগের থেকে হার্টের রুগী, তাদের যদি করোনা হয়, সেটা আমি আপনার মাধ্যমে জেনারেল লোকদেরকে একটা মেসেজ দিতে চাই, তারা খুব সতর্ক থাকবে। এবং তারা কিছু সিমটম হলে, যেমন বুকে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা বাসায় আমরা এখন অক্সিজেন মাপি, বলা হয় 90%-এর বেশি অক্সিজেন হলে আপনি হাসপাতালে যান। জি। কিন্তু হার্ট রোগীদের ক্ষেত্রে আমরা বলি 94%-এ আসলেই তুমি হসপিটালে যাও, একটু আগে যাও। আর 2 নম্বর হলো গিয়ে তার কখনো হার্টের রোগ ছিল না কিন্তু করোনা হয়েছে, এরকম ইয়াং ছেলে দেখা যায় হার্ট অ্যাটাক হয় কিছু কিছু লোকের। এবং সাধারণত করোনা হয়ে হার্টকে 3ভাবে এফেক্ট করে। একটাকে আমরা বলি রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া, যেটাকে বলে থ্রম্বোসিস। ওই জন্য করোনা রোগীদের সবাইকে রক্ত পাতলা করে ওষুধ খেতে হয়। সেকেন্ডলি হলো গিয়ে প্রায় দেখা যায় তার হার্টবিট ওঠানামা করে, প্রেশার ওঠানামা করে সাময়িকভাবে। এখানে অস্থির না হয়ে ফলো আপ করতে হবে, এটা ঠিক হয়ে যাবে, রোগীকে আশ্বস্ত করতে হবে। আর 3 নম্বর হলো গিয়ে তার
হৃৎপিণ্ডে প্রদাহ হতে পারে, যেটাকে আমরা বলি মায়োকার্ডাইটিস, জি। সেটাকে আমরা স্টেরয়েড দিয়ে কন্ট্রোল করি। তো এটা নতুন করে হার্টকে এফেক্ট করে করোনার হওয়ার পরে। তো তাদের জন্য একটা সুখবর হলো গিয়ে 1-2 মাস চিকিৎসা করলে সে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তার হৃদরোগটা থাকে না। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আলোচনা আনতে চাই, যেটি প্রথমেই শুরু করেছিলাম, যে হৃদরোগকেও কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে জন্মগত বেশ কিছু হৃদরোগ রয়েছে, যেখানেও ইন্টারভেনশনাল অনেক কিছু ব্যবহার বা ডিভাইস আপনারা ব্যবহার করছেন। এ ধরনের দু একটি উদাহরণ দিয়ে যদি আমাকে একটু বলেন। অবশ্যই আমাদের সবচেয়ে কমন যেটা প্রবলেম জন্মগত, সেটা হচ্ছে পর্দায় ফুটা। হৃৎপিণ্ডে 4টা চেম্বার থাকে, তো এর মধ্যে 2টা পর্দা আছে, একটা হচ্ছে এট্রিয়ামের মধ্যে, ভেন্ট্রিকুলারের মধ্যে বলি আমরা, অলিন্দ বা নিলয়ের মধ্যে। এটা ফুটা সবচেয়ে কমন, এবং এটা যদি মধ্যখানে হয় এবং ভালো ডিমেনশন, তখন ওটা আর অপারেশন না করে আসে পারকিউটেনিয়াসলি আমরা এখানে ভিতর দিয়ে ঢুকিয়ে একটা ডিভাইস দিয়ে বন্ধ করে দিতে পারি। জি। আবার অনেক সময় ধরেন পালমোনারি স্টেনোসিস জন্মগতভাবে শুরু হয়েছে ভালভটা, সেটা কোনো ডিভাইস লাগে না, বেলুন দিয়ে একটু ফুলাই দিলে অনেক পেশেন্ট ভালো থাকে। তো এই ধরনের কিছু চিকিৎসা কনজেনিটাল জন্মগতভাবে হয়েছে, কিন্তু লক্ষ্যটা ধরা পড়ছে 30 এজের পরে, 30 বছর বয়স হলে পরে শ্বাসকষ্ট বাড়ছে, তো হার্ট সাথে বাড়ছে, শরীরের সাইজ বাড়ছে, তো কোপ করতে গেলে তখনই সিমটমগুলো শুরু হয়, তখন অনেক সময় ধরা পড়ছে। জি। তো ধরা পড়লে সেটা চিকিৎসা করে ফেলাটাই বাঞ্ছনীয়। শুনলাম যে জন্মগত ত্রুটির কারণে কিভাবে আমরা আধুনিকতম চিকিৎসা দিয়ে সেটিকে সারিয়ে তুলতে পারি। প্রথমে যে কথায় আসছিলাম, যে আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থায় অনেক এগিয়ে গেছি। আমাদের অনেকেরই এরকম একটি ভাবনা আছে যে আমরা দেশের বাইরে যেতে চাই চিকিৎসার জন্য। আসলে দেশের বাইরে যাবার প্রয়োজনীয়তা কতটুকু? একটা রুগী যদি বাইরে চিকিৎসা করতে যায়, তখন তার যাওয়া আসার ভাড়া লাগে, কোনো হোটেল ভাড়া লাগে, ফলে তার কস্টিংটা বেড়ে যায়। সেকেন্ডলি, বাইরে যেতে চাইলে যেতে পারবেন না, একটা ভিসা লাগে। আর থার্ডলি হলো, এখন যেমন অনেক রুগী অসহায় হয়ে পড়েছে, কোভিড হওয়ার পরে লকডাউন হয়ে গেছে, জি। অনেক রুগী আমাদের অনেকগুলো পার্শ্ববর্তী দেশে চিকিৎসা করেন। তো তখন তারা খুব, কেন চিকিৎসা করে আসে ফল আপ হচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে আসতেছে আমাদের কাছে, কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা করতে পরিপূর্ণ হয়ে পারছি না, কারণ আমি তার পুরো রেকর্ড জানি না, কারণ পুরো রেকর্ড তো সবসময় দেওয়া হয় না বিদেশে। তো সেই জন্য খরচ বাঁচানোর জন্য, চিকিৎসা করার জন্য, মানুষ সময় হার্টের রোগগুলো এত তাৎক্ষণিক হয়, আকস্মিক হয়, যে আপনি সকালে হার্ট অ্যাটাক করেছে, আপনার টাকা আছে, ভিসা আছে, কিন্তু ফ্লাইট হলো রাত 12টায়, এতক্ষণ বসে থাকলে আপনি মরে ভূত হয়ে যাবেন। সো আপনার স্বার্থে আপনাকে তাড়াতাড়ি করতে হবে। এই জন্য আমি মনে করি যে এই 3টা কারণে আমাদের দেশে সব চিকিৎসা হচ্ছে, দেশেই করা উচিত। 1, 2 নম্বর, এখন আমাদের দেশের অনেক বহুজাতিক কোম্পানি, আমি নাম ধরেই বলি, যেমন বেক্সিমকো, ইনসেপ্টা, এরা 160টা দেশের ওষুধ রপ্তানি করছে। মেট্রনিক, একটা বহুজাতিক কোম্পানি, তারা এই দেশে এখন একটা ওয়্যারহাউস খুলেছে, সব ধরনের ডিভাইসগুলো যেগুলো ইন্টারন্যাশনাল লাগে এখন বাংলাদেশেই তারা রাখছে। সো দেশ এখন এত এগিয়ে যাচ্ছে, আমরা যদি এইসব জিনিস সদ্ব্যবহার না করি, আমাদেরই লস, আর কারো লস না। লাস্টলি আমি 2টো উদাহরণ দেবো আপনার মাধ্যমে। আমি মালয়েশিয়াতে গিয়েছি একটা কার্ডিয়াক কনফারেন্সে, তখন ওদের একটা কুয়ালালামপুর একটা বেস্ট ইনস্টিটিউট, ওখানে গেলাম, তখন ওরা ওদের ইতিহাস বলছিল। তো বলছিল অনেক বছর আগে যখন মাহাতির মাহমুদ ওখানকার প্রধানমন্ত্রী প্রথম হলেন ইয়াং অবস্থায়, তখন ওনার হার্টের প্রবলেম হলো, হার্টে অ্যাঞ্জিওগ্রাম করা হলো, ব্লক পাওয়া গেল, ওনার বাইপাস লাগবে। তখন উনি বললেন করো, তখন ওরা নতুন করে শুরু করেছে। ওরা বলে স্যার একটা সময় লাগবে, বাইপাসের লোকরা আমরা এনেছি, এটাকে ট্রেন করতে একটু 1 বছর লাগবে, আপনি বরং সিঙ্গাপুরে চলে যান, পাশের দেশ, আধা ঘন্টা লাগে, ওখানে চিকিৎসা করে আসেন। উনি বলেন না, আমি দেশেই করবো। স্যার রিস্ক হয়ে যাবে, রিস্ক, আমি এখানে মরবো। তো এরকমভাবে যদি আমরা দেশাত্মবোধ না নিই, যে জাতি নিজের উপর নির্ভর করে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। সো আমরাও যদি দেশকে এগিয়ে যাই, যেরকম আজকে ফার্মা ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে, আমাদের আজকে বিভিন্ন বহুজাতিক কোম্পানি এখানে অফিস করছে, মেট্রনিক করেছে, যেভাবে আমাদের গার্মেন্টস সেক্টর এগিয়ে যাচ্ছে, এভাবে চিকিৎসা ব্যবস্থা আমি মনে করি শুধুমাত্র আমাদের দেশ না, পার্শ্ববর্তী দেশ থেকে, বার্মা থেকে, ভারত থেকে, ত্রিপুরা থেকে আমাদের লোক আসবে মেডিকেল ট্যুরিজম জন্য, যেটা ভারত করে। অবশ্যই আমাদের নলেজ এবং স্কিল যদি দিনে দিনে বাড়ে, আমরা যদি নিজেরা অনেক বেশি আত্মবিশ্বাসী হই, তাহলে এখনকার চেয়ে অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো। স্যার, একটি বিষয় জানা খুব প্রয়োজন, সেটি হচ্ছে আগে আমরা ভাবতাম বয়স হয়ে গেলে আমার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ইদানিং কিন্তু আমরা দেখছি অনেক ইয়াং পেশেন্টস রয়েছেন যারা হৃদরোগে ভুগছেন। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? না, এটা সত্যি কথা যে আজকাল আমরা খুব কম বয়সী মানুষদের হার্ট অ্যাটাক নিয়ে আসছে। এটা অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেরকম আমাদের ধূমপানের অভ্যাস, কম বয়সে থাকা, অথবা লাইফস্টাইল, স্ট্রেস, সেগুলি থেকে আমাদের অনেক সময় হঠাৎ সাডেন একটা কার্ডিয়াক ইভেন্ট হয়ে যায় বা একটা হার্ট অ্যাটাকের থাকে। তবে সাধারণ নিয়ম হচ্ছে বয়সের সাথে সাথে রিস্ক বাড়বে, কিন্তু এই স্পেকট্রামটা আমরা যারা দেখছি আজকাল, তাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তারা সাধারণত একটা রিস্ক ফ্যাক্টর তাদের আছে, হয় ধূমপানের রিস্ক ফ্যাক্টর অথবা ফ্যামিলিয়াল
ও পরিবারে যে দেখা যাচ্ছে বাবা মা দুজনে হার্ট ডিজিজ আছে, তাদের ছেলে মেয়েদের রিস্ক কিন্তু আর 10 জনের চেয়ে অনেক বেশি। তো সেগুলি যদি ট্রিটমেন্টগুলো আগের থেকে রিস্ক বের করে চিকিৎসা দিতে পারি, তাহলে হয়তো সে একটা বড় হার্ট অ্যাটাক থেকে রেহাই পাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যেহেতু আপনার কাছে গুরুত্বপূর্ণ যে মেসেজটি আমরা পেতে চাই সেটি হচ্ছে যে অনেক সময় লক্ষণ দেখে আমরা বুঝতে পারি না এটি হৃদরোগ নাকি অন্য কোনো রোগের কারণে হচ্ছে। আসলে সেটি যদি একটু সংক্ষেপে ক্লিয়ার করেন। আমার মেসেজটা হলো এরকম যে আমি বাংলাদেশের লোকদের বলতে চাই যে আপনারা যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুকে ব্যথা, চাপ, শ্বাসকষ্ট, বুক ধরপড় করা, তাহলে আপনার অতি সত্বর নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করেন। অথবা আপনার সিমটম নাই কিন্তু আপনার ডায়াবেটিস আছে, জি, অথবা আপনার বংশগত রোগের হিস্ট্রি আছে, কেউ খুব কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, তাহলে আপনি 40 পার হলে আপনি বছরে একটা করে রুটিন চেক আপ করান। তাহলে আমরা বলি এখন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগের প্রতিরোধ রোগের চিকিৎসা থেকে উত্তম। তাহলে আমরা আগে এটা রোগটা ধরতে পারি এবং চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। সো আপনার একটাই হার্ট এবং এটা যখন অ্যাটাক করে অনেক সময় পাওয়া যায় না, ব্যথা উঠছে, আপনি হসপিটালে যাবেন, 5 মিনিট লাগতেছে, 3 মিনিট রোগী শেষ, ইয়াং ছেলে মারা যায় এরকম। সো আপনি আপনার সিমটমগুলোকে অবজ্ঞা করবেন না। যদি বুকে ব্যথা হয়, বুক ধরপড় করে, শ্বাসকষ্ট হয়, ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আর যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি 40 ঊর্ধ্ব লোক হলে বছরে একবার করে চেক আপ করান, তাহলে আপনি একটা মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবেন। জি, ধন্যবাদ। স্যার, প্রাসঙ্গিক আরেকটি বিষয় যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আরেকটু জানতে চাই কোভিডের এই সময়টিতে হৃদরোগীদের চিকিৎসা সম্পর্কে আপনি একটু গুরুত্বপূর্ণ মেসেজ দেবেন যাতে হৃদরোগীদের চিকিৎসা মিস না হয়, এই বিষয়টি নিয়ে বলবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি একটা ঘটনা বলি যে অনেক সময় আমরা এখন করোনা হচ্ছে, কোভিড হচ্ছে, একটা বুকে অস্বস্তি হচ্ছে, আমরা হাসপাতালে যেতে ভয় পাচ্ছি, ওখানে আরও 10 জনের কোভিড আছে চিন্তা করছি। এটা করে কিন্তু আমাদের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তো কোভিড অবশ্যই একটা রোগ, কিন্তু তার চেয়ে বড় রোগ হচ্ছে হার্টে যদি সমস্যা ফিল করেন, হাসপাতাল যেতে দ্বিধাবোধ করবেন না। এই ভয়টা আমাদের কাটাতে হবে। যদি আপনি সন্দেহ করেন, হার্টের চিকিৎসা করতে হবে এবং সমস্ত চিকিৎসা সম্ভব, কোভিড নিয়েও সম্ভব। তবে কোভিডের সময় কিছু আমাদের প্রাসঙ্গিক জিনিস মেনে চলতে হয়, যাতে কোভিড টেস্ট না করে আমরা কোনো অ্যাঞ্জিওপ্লাস্টিতে যাই না। তারপরে কিছু চিকিৎসা তা দিতে পারি আমরা। এটা থ্রোম্বোলাইসিস বলি, রক্তটা তরল করে হঠাৎ করে ইমিডিয়েট ব্লক হয়ে গেলে সেই চিকিৎসাটা আমরা ইনিশিয়ালি শুরু করতে পারি। আমরা আজকাল বলি ফার্মাকোইনভেসিভ থেরাপি। প্রথম ধাক্কাটা আমরা ওষুধ দিয়ে সামনে নিই, তারপর কোভিড রিপোর্ট আসলে আমরা তখন ব্লকটাকে খোলার ব্যবস্থা করি। আপনার কাছে চমৎকার তথ্য পেলাম। আসলে এই বিষয়টি, করোনার সময়ের এই বিষয়টি, সচেতন থাকবার বিষয়টি রোগীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটি চিকিৎসকের জন্য সেরকমভাবেই গুরুত্বপূর্ণ। আমরা যাতে সেইভাবেই আমাদের রোগীদেরকে চিকিৎসা দিতে পারি, করোনাকে এবং অন্যান্য যে কোনো রোগের যত্ন নিয়ে বা সচেতনভাবে। আপনাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকে পেয়েছি, বিশেষ করে যাতে করে আমরা দেশের মধ্যেই দেশকে ভালোবেসে এবং দেশের চিকিৎসা সেবাকে ভালোবেসে দেশের মধ্যে চিকিৎসা সেবা নেবার জন্য চেষ্টা করি, যাতে করে আমাদের দেশেই আমরা ভালো হয়ে উঠতে পারি। এবং কিছু কিছু নিয়মকানুন, লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার আপনারা বলেছেন, যাতে করে হৃদরোগ এড়ানো যায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আপনি স্যার বলেছেন। এবং সেই সাথে কনজেনিটাল বা বংশগত বা জন্মগত কিছু কিছু রোগের ক্ষেত্রেও আমরা ইন্টারভেনশন দিয়ে অনেক রোগীকেই ভালো করে তুলতে পারি, সেই বিষয়গুলি আপনারা বলেছেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তা হলো হৃদরোগ। আমরা জেনেছি হৃদরোগের কোন কোন কারণে জটিলতর অবস্থা সৃষ্টি হতে পারে, লক্ষণগুলো সম্পর্কে আমরা জেনেছি, এবং ইমিডিয়েটলি বা খুব তড়িৎ গতিতে আমরা কিভাবে চিকিৎসা পেতে পারি সেই বিষয়টি সম্পর্কেও আমরা জেনেছি। এই করোনা বা কোভিড সিচুয়েশনে আমরা সঠিকভাবে যাতে হৃদরোগীদের চিকিৎসা দিতে পারি বা হৃদরোগীরা চিকিৎসা সেবা পেতে পারেন সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহের মেট্রনিক ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।